আওয়ামী বিরোধী সর্বদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল, তারা যদি তাদেরকে আইনের মুখোমুখি করতে সুস্পষ্ট উদ্যোগ না নেন, তাহলে সরকারের পক্ষে মামলা দিয়ে সবাইকে আইনের কাঠামোর ভিতরে আনা যাবে না। তো এটা আমার মনে হয় সবার ভিতরে একটা বোঝাপড়া থাকতে হবে। আমরা যদি মনে করি যে এই সচিব স্বৈরাচারের দোষর ছিল, এই নেতা স্বৈরাচারের দোষর ছিল, কিংবা এই কর্মকর্তা স্বৈরাচারের দোষর ছিল, তাহলে তাকে তার বিরুদ্ধে মামলা করতে হবে। এটা একটা নাগরিক দায়িত্ব। সরকারি জায়গা থেকে আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায়, সেজন্য আমরা মামলা করতে পারছি না। এটা আমাদের একটা সীমাবদ্ধতা বলা যায়। দ্বিতীয় যে বিষয়টা, যে বিচার, আমরা জানি যে একটা বিচার যদি সুস্পষ্টভাবে করতে হয়, তাহলে তার জন্য 30 থেকে 60 দিন বিচারকী কর্মদিবস লাগে। আদালতের 60 দিনের কর্মদিবস মানে এ ফিউ ইয়ার্স, 2 থেকে 3 বছর। এই জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা এই বিচার প্রক্রিয়াটাকে শর্টকাট করতে পারবো না। শর্টকাট করতে গেলে এখানে বিচারের পদ্ধতিগত প্রশ্ন আসবে এবং মানের প্রশ্ন আসবে। আমরা যেন তেন মানহীন বিচারের মাধ্যমে আওয়ামী লীগের বিচার করতে চাই না, যেটা নিয়ে পরবর্তীতে প্রশ্ন উঠবে। এরপর আসবে, আমি যদি বাজার পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতিতে একটু জোর দেই, রোজার ঈদের পর থেকে, রোজার ঈদের শুরুর দিক থেকে দ্রব্যমূল্য পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক পর্যায়ে আছে। এটা আমি মনে করি সরকারের সবচেয়ে বড় সফলতার একটা দিক। আর অন্যদিকে আওয়ামী লীগের অর্থনীতির যে প্রধানতম দুর্বলতা ছিল, সেটা হচ্ছে যে রিজার্ভ ম্যানেজমেন্ট। রিজার্ভ ম্যানেজমেন্টে সরকার অত্যন্ত সফল হয়েছে। বৈদেশিক মুদ্রার যে সঞ্চিতি প্রায় $30 বিলিয়ন চলে গেছে, যেটা $13 বিলিয়ন নেমে এসেছিল। তো এটা ইঙ্গিত করছে যে সরকারের বহু অপ্রাপ্তি, বহু ব্যর্থতার পরেও বাংলাদেশ থেকে অর্থ পাচারের যে গতি, সেই গতিতে একটা ব্রেক এসেছে। এটা আমি মনে করি যে সরকারের সার্বিকভাবে এটা একটা অসামান্য অর্জন। ব্যাংকিং খাতে নতুন করে লুটপাট হচ্ছে না। এবং আপনারা যদি বাজেট দেখেন, বাজেটে আমার মন্ত্রণালয়ে আমি নতুন কোনো প্রজেক্ট নিইনি। এইভাবে বেশ কিছু মন্ত্রণালয়ে নতুন করে প্রজেক্ট নেওয়া হয়, কারণ আমরা এক্সিস্টিং প্রজেক্টগুলোকে অপটিমাইজ করার চেষ্টা করছি। এবং বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এবারের বাজেটটা তার পূর্ববর্তী বাজেট থেকে ছোট হয়েছে। অর্থাৎ এই যে ডাউন সাইজিং এর মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে মানুষকে একটা বার্তা দেওয়ার জন্য, যে লুটপাটের যে ধারা ছিল সেই ধারাটাকে আমরা একটা ব্রেক করতে পেরেছি। এরপরে যদি আমরা আইনগত দিক থেকে বলি, আইন মন্ত্রণালয় থেকে অন্তত 2 ডজন আইন এবং পলিসি রিলিজ করা হয়েছে। আমি মনে করি এগুলো প্রত্যেকটাই সংস্কার। এই একটা উদাহরণ আমি দিতে চাই। আমরা আইন মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কাজ করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ করেছি। আপনারা জানেন যে এই সাইবার সুরক্ষা অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশের অবাল বৃদ্ধ বনিতা, শিশু থেকে বয়স্ক, সাংবাদিক থেকে যে কোনো পেশাজীবীকে গুম খুন নির্যাতনের আওতায় আনা ছিল। আমরা অত্যন্ত সাকসেসফুলি একটা ভালো আইন দিতে পেরেছি বলে আন্তর্জাতিক মহল আমাদের প্রশংসা করেছে। এবং এরপরে গভর্নর বলে গেছেন যে আদালতের আসামি কমে গেছে। কমে গেছে এই জন্যই যে এই নিপীড়নমূলক আইনগুলো আমরা পাশ করে দিয়ে আমরা হাজার হাজার আসামিকে, আওয়ামী লীগের ভাষায় যারা আসামি ছিল, নাগরিকের ভাষায় যারা আসামি না, আমরা তাদেরকে খালাস করে দিয়েছি। সেই জন্য আদালতের মোট যে কয়েদি, বন্দী সংখ্যা কমে গেছে। তো এটা সুশাসনের লক্ষণ বলেই আমি মনে করি। এরপরে আমার মন্ত্রণালয়ে আমরা এখন টেলিকম পলিসি নিয়ে কাজ করছি। আওয়ামী লীগ তার 15 বছরে 3573 জনকে লাইসেন্স দিয়েছে, এবং এই লাইসেন্স দিয়েছে এখানে মাফিয়া দুর্বৃত্তদেরকে, আওয়ামী ব্যবসায়ীদেরকে দিয়েছে। আমরা নতুন পলিসি করছি যাতে এই লাইসেন্সগুলো তার লাইফ সাইকেলের এন্ড হওয়ার সাথে সাথে তাদেরকে আমরা টার্মিনেট করে দিতে পারি। এই মানি মেকিং, রেন্ট সিকিং সিস্টেমটা যদি ব্রেক করতে না পারি, তাহলে আমরা এই যে নতুন বন্দোবস্ত করছি, এই নতুন বন্দোবস্তের এগেইনস্টে, নিউ সেটেলমেন্টের এগেইনস্টে নিউ বিজনেস সেটেলমেন্ট হবে না। একটা নতুন বন্দোবস্ত অনেকগুলো কম্পোনেন্ট থাকে। একটা কম্পোনেন্ট হচ্ছে নিউ বিজনেস, একটা নিউ মিডিয়া, একটা হচ্ছে নিউ অ্যাডমিনিস্ট্রেশন, একটা নিউ পলিটিক্স। এই সব কিছু যখন একসাথে কাজ করে, তখন আমরা আসলে নতুন বন্দোবস্তকে করতে পারবো। তো আমি মনে করতেছি যে হ্যাঁ, সরকারের আইন শৃঙ্খলার দিক থেকে সরকারের অনেক ঘাটতি আছে। কারণ হচ্ছে যে পুরো একটা পুলিশ বাহিনী স্ক্র্যাপড, এবং যে আমাদের 7টা প্রধান এবং আরো 7টার মতো যে অপ্রধান ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, এই এজেন্সিগুলোর মধ্যে আন্তঃসমন্বয়টা পুরোপুরি ব্রেক করে গেছে। এই সমন্বয়টা ছিল অমুককে ধরো, তমুককে গুম করো, অমুককে বন্দী করো, এই কেন্দ্রিক।
যেহেতু সরকার এই পুরো চক্র থেকে চলে আসছে, সেজন্য এই সমন্বয়টা ভ্যাকুয়াম আছে, প্লাস হাজার হাজার পুলিশ সদস্য তার কর্মক্ষেত্রে অনুপস্থিত। এই জন্য সরকারের অনেক ব্যর্থতা আছে। এই ব্যর্থতার পরেও আমি মনে করি যে এই সংস্কারটা আইনি কাঠামোর মধ্য দিয়ে, পলিসি পরিবর্তনের মধ্য দিয়ে যে যতটুকু সংস্কার হয়েছে ততটুকু সংস্কারকে আমি অসামান্য বলেই আমি দাবি করব। হ্যাঁ, যেমন আমি তথ্য সুরক্ষা আইনটা করতে পারিনি, পার্সোনাল ডেটা প্রোটেকশন আইনটা করতে পারিনি। এটা কনসালটেশন ফেজটা আরো 3 মাস আগে শুরু করেছি, কিন্তু যখনই কনসালটেশন ফেজ শুরু করি তখন নতুন কিছু জিনিস আছে, সেটা নিয়ে আবার সংশোধন করে আবার দ্বিতীয় স্টেজে কনসালটেশন করতে হয়। তো এই ধরনের সমস্যার কারণে আমরা, এটা সমস্যা না, দিস ইজ পার্ট অফ দি প্রসেস। আওয়ামী লীগ 5 বছরে তথ্য সুরক্ষা আইন করতে পারেনি, বিদেশি লয়ার নিয়োগ করতে পারেনি। আমরা 4 মাস ধরে কাজ করছি, আশা করি এই মাসের মধ্যে শেষ করতে পারবো। এর বাইরে কিছু একটু অন্য ধরনের টেকনিক্যাল কথা শেয়ার করি, যে বাংলাদেশে আইসিটি এবং টেলিকম খাতে অনেক উন্নয়নের গল্প আপনারা শুনেছেন। মূলত উন্নয়নের মাধ্যমে, ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশের মাধ্যমে এই ক্ষেত্রে দুধপাতের একটা স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত করা হয়েছিল। তো আমরা যেটা করেছি, প্রথমে করেছি এখানে নতুন কোনো প্রজেক্ট কল করেনি, আর দ্বিতীয় যেটা করছি, এই যে ডিজিটাল প্রত্যেকটা মন্ত্রণালয়কে আলাদাভাবে ডিজিটাল করার টার্গেট করেছিল, এর মাধ্যমে তারা কিছু ডিজিটাল আইল্যান্ড তৈরি করেছে যাদের সাথে যাদের কোনো সংযোগ নেই। এই সংযোগ কিভাবে আসে সেজন্য আমরা কিছু কাজ করছি আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে, যাতে করে একটা মন্ত্রণালয় আরেকটা মন্ত্রণালয়কে ডেটা দেয়, যাতে আমাদের ডেটা কোয়ালিটি ভালো হয়। ডেটা কোয়ালিটি যখন ভালো হবে এবং মন্ত্রণালয়গুলো যখন প্রাইমারি কোয়ালিটি ডেটার উপর কাজ করবে, তখন তাদের পলিসিটা ভালো হবে, ডেটা ড্রিভেন পলিসিটা ভালো হবে। তো সেজন্য আমরা একটা ন্যাশনাল মাস্টার প্ল্যান করছি, যে প্রত্যেকটা মন্ত্রণালয়কে এপিআই এর মাধ্যমে সংযোগ করব। সংযোগ করলে তখন মন্ত্রণালয়গুলো সেকেন্ডারি ডেটার উপর নির্ভর করবে না, প্রাইমারি ডেটার উপর ডিসিশন মেক করবে। তার ডিসিশন মেকিং কোয়ালিটিটা ভালো হবে যখন সে প্রাইমারি কোয়ালিটি ডেটার উপরে কাজ করবে। এই কাজটা করতে গিয়ে আমরা মনে হয়েছে যে এটা তো ব্যাকগ্রাউন্ড কাজ, ফ্রন্ট এন্ডে আমরা একটা সার্ভিস নিয়ে আসি। সেই সার্ভিস হচ্ছে সার্ভিস বাংলাদেশ নাগরিক সেবা, অর্থাৎ নাগরিক যাতে একটা জায়গায় গিয়ে সব সেবা পায় এবং তাকে যাতে সাধারণত মন্ত্রণালয়ে বা 100টা বিভাগে যেতে না হয়। ওই মন্ত্রণালয়ে গিয়ে মন্ত্রণালয়ের ফ্রন্ট ডেস্ক তাকে যে সার্ভিসটা দেয়, সেই সার্ভিসটা যাতে সে এক জায়গায় পায়, সেজন্য আমরা যেটা করছি, একটা প্ল্যাটফর্ম তৈরি করছি। এই প্ল্যাটফর্মে সবগুলোকে এপিআই কানেক্ট করে আমরা নিয়ে আসবো, যাতে করে সিটি কর্পোরেশনে গেলে সিটি কর্পোরেশনের ফ্রন্ট ডেস্কে যে সেবাটা দেয়, এই ফ্রন্ট ডেস্কটাকে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসবো। এইভাবে এনআইডি, পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা অন্যান্য সেবাগুলো। তো কাজটা আমরা ব্যাকগ্রাউন্ডে শুরু করছি। আমি অবশ্যই স্বীকার করি যে আমাদের সাকসেস কম, আমরা আরেকটু যদি গতিশীল হয়ে কাজ করতে পারতাম। তো গতিশীলতার জন্য দুটো জিনিস লাগে, একটা লাগে নলেজ এবং আরেকটা লাগে ইন্টিগ্রেশন। আজকে আমাদের কর্মকর্তাদের মধ্যে ইন্টিগ্রেশনটা কম, কারণ হচ্ছে কর্মকর্তারা এখনো বদলির উপরে আছে। হ্যাঁ, মানে তাদের মধ্যে এখনো পোর্টফোলিওটা সেটেল হয়নি, কন্টিনিউয়াস এখনো ক্রমাগত বদলির মধ্যে আছে। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে আমরা দেশের অর্থনীতির যে প্রধান 5টা ভিত্তি আছে, সেই 5টা ভিত্তির আমি খুব দ্রুত শেষ করব। এনবিআর, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠানগুলো, তারপর হচ্ছে অডিট টিম এবং প্ল্যানিং কমিশন। এই প্ল্যানিং কমিশনকেও একটা ডিজিটাল ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, যাতে তারাও ডেটা ড্রিভেন ডিসিশন নিতে পারে। তারপর যেটা হবে, এই কোর 5টাকে একটা লেয়ারে রেখে তার উপরে আমরা ন্যাশনাল সব মন্ত্রণালয়কে ডিজিটালি কানেক্ট করব। কানেক্ট করার মধ্যে দুটো বিষয়ের দুটো লেয়ারের মধ্যে ইন্টারকানেক্টিভিটি খুঁজবো। তারপর আমরা সিটিজেন আইডি ম্যানেজমেন্টের জন্য একটা অথেন্টিকেশন লেয়ার করব। আমি মনে করি তারপরে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারটা একটা ভবিষ্যতের অবকাঠামোর জন্য তৈরি হবে। এটা যদি তৈরি হয় তখন ডিজিটাল ইকোনমি বুম করবে। আমি শেষ করছি এই বলে, একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটি হলো, আমাদের মাঝে বা জনপরিসরে সবগুলো জায়গায় একই অভিযোগ রয়েছে যে আমাদের যে প্রশাসন থেকে এখন পর্যন্ত স্বৈরাচারী শেখ হাসিনার যে ফ্যাসিবাদের দোসররা ছিল, আওয়ামী সরকারের ফ্যাসিবাদের দোসররা ছিল, এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদের যে কাঠামো, সেটি কাঠামো তৈরি করার ক্ষেত্রে সব থেকে বড় নিয়ামক যারা ছিল তারা হলো হাসিনার ফ্যাসিবাদী প্রশাসন। এইটা থেকে এখন পর্যন্ত বাংলাদেশের যে সচিবালয়, আমাদের যে প্রশাসনিক কাঠামো, সেটা মুক্ত হতে পারেনি। এই আপডেটটা কত দূর, এবং এই ফ্যাসিবাদী কাঠামো থেকে বের হওয়ার জন্য প্রশাসনকে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন, সেই সম্পর্কে যদি আমাদের অডিয়েন্সকে বলেন, আমাদের জনগণকে একটু বলেন। এইটা একটু বলবো। আসিফ ভাই আমার চেয়ে ভালো বলতে পারবেন। তো আমি যতদূর দেখেছি, আমরা মন্ত্রণালয়ে প্রচুর পরিবর্তন করছি। এখন যদি
একেবারে ল্যান্ডস্লাইড পরিবর্তন করতে হবে, তাহলে একটা প্যারাডক্সকে আমাদেরকে সলভ করতে হবে। এক নম্বর হচ্ছে যে শেখ হাসিনার সাথে প্রশাসনের 90% কাজ করেছে। এখন আমি এই সবাইকে চেঞ্জ করে দিলে আমি কাজ করতে পারবো না, প্রথম সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আমাকে কর্মকর্তাদেরকে নিয়ে কাজের একটা সেটেল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। আমি যদি কন্টিনিউয়াস পরিবর্তন করতে থাকি তাহলে কাজের পরিবেশটা বিঘ্নত হবে। এই দুটার মধ্যে একটা ট্রেড অফ করতে হবে আর কি, যে কারণে আমরা পারছি না। আর দ্বিতীয়ত হচ্ছে যে হ্যাঁ, অভিযোগ আছে অনেক সচিব, উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব শেখ হাসিনার সাথে তারা গোপালগঞ্জ গিয়েছে, এখানে গিয়েছে, সেখানে গিয়েছে। এখন তাদেরকে যখন প্রশ্ন করা হয় তখন তারা উত্তর দেয় যে তাদেরকে বাধ্য করা হয়েছে। এখন এটা কিভাবে সলভ করা হবে তার জন্য আমার মনে হয় একটা পলিটিক্যাল কনসেনসাস দরকার। আজকে যদি সবগুলো রাজনৈতিক দল মিলে সরকারকে বলে যে হ্যাঁ, এই 25 জন সচিব বা এই 100 জন অতিরিক্ত সচিব বা এই 1000 জন উপসচিবের বিষয়ে আমরা ঐক্যবদ্ধ, তাহলে সরকারের জন্য এই কাজটা বাস্তবায়ন করা সহজ, নাহলে খুবই কঠিন। ধন্যবাদ। এই পর্যায়ে আমি প্রশ্ন করতে চাই বা আমাদের প্যানেল ডিসকাশনে আমি কথা বলার জন্য অনুরোধ করব সরোয়ার তুষারকে। সরোয়ার তুষার, আপনাকে প্রাথমিকভাবে যে কোশ্চেনটা করছি